প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2015-এ এসেছে। আর যে কথাটি শুরুতেই আমি বলি যে এই অধ্যায়ের আগেও আমি কয়েকটি ভিডিও দিয়েছি, তো আপনারা সেই ভিডিওগুলো আগে দেখে আসবেন, তাহলে এই অঙ্কটি আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। কারণ দেখেন, এই যে প্রত্যেকবারই যদি আমি এই একই অঙ্কের নিয়ম বারবার বলি, তো এই ক্ষেত্রে আপনারাও বিরক্ত হবেন। এই জন্য আমি যে নিয়মগুলো এখন বলবো না, সেই নিয়মগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছি। আপনারা সেখান থেকে দেখে আসলে এই ভিডিওটি আপনাদের জন্য আরও সহজে যাবে। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কী বলা হচ্ছে? The comparative balance sheet for Rajiv Company as on December 31st are presented below. বলা হয়েছে রাজীব কোম্পানির একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া হলো, অর্থাৎ যেটা 2014 এবং 13 সালের। এরপরে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে। আপনারা কি করবেন, অঙ্ক A to Z আগে পড়ে নেবেন। যদিও আমার পড়া আছে তাই আমি দ্বিতীয়বার পড়ছি না। এরপরে দেখেন ইনস্ট্রাকশনে বলা হয়েছে প্রিপেয়ার এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং ইনডিরেক্ট মেথড, অর্থাৎ ইনডিরেক্ট মেথডে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলা হয়েছে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের 3টি ধাপে করতে হয়, সেটা আমরা জানি। তো আগে আমরা শখটি আঁকবো। রাজীব কোম্পানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইন্ডেড December 31st, 2014, ডিটেলস টাকা। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেহেতু 3 ধাপে করতে হয়, যার প্রথম ধাপ হলো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই অপারেটিং অ্যাক্টিভিটিস ইনডিরেক্ট মেথডের জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো যে এই পুরো অঙ্কে যদি নিট ইনকাম দেওয়া থাকে সেটা বসাতে হবে, আর যদি দেওয়া না থাকে তে বের করে নিতে হবে। তো আমাদের এখানে দেখেন অঙ্কে নিট ইনকাম ফর 2014 দেওয়া আছে 37,000। তো আমরা আগে এটা এখানে লিখবো, নিট ইনকাম 37,000, এটা আমরা আগে লিখলাম। এরপরে দেখেন আমাদের দ্বিতীয় যে কাজ, এই নিট ইনকামের পুরোটাই কিন্তু আমাদের ক্যাশে না, এর ভিতরে কিছু আমাদের ধারে এবং ক্যাশে সংগঠিত হয়েছে, সেগুলো এখন আমরা বের করব। সেটা আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট বলে লিখব। তো এই দেখেন এই অ্যাডজাস্টমেন্ট হিসাবে এখানে 5টা আইটেম যায়, সেটা আপনাদের মনে রাখতে হবে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, তারপরে একটু বলি। যেখানে থাকবে হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, নন ক্যাশ এক্সপেন্স, আর ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয় সেটা, আর ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লস হয় সেটা। তো এখানে কোনটা যোগ হয় কোনটা বিয়োগ হয় সেই কথাগুলোও কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বলেছি। তো এখন আমি আর অত বিস্তারিত বলবো না, আপনারা সরাসরি যেটা যোগ হবে আমি যোগ হিসাবে লাগবো, যেটা বিয়োগ হবে সেটা আমি বিয়োগ হিসাবে লাগবো। তো এখানে দেখেন আমাদের প্রথমে যে সমন্বয় থেকে আমরা এই যে নন ক্যাশ এক্সপেন্স বা ব্যালেন্স শিট থেকে যে আমাদের কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, এইগুলো পর্যায়ক্রমিক আপনি যেটাই করেন না কেন সমস্যা নেই। তো আপনারা একটা খেয়াল রাখবেন, পর্যায়ক্রমিক করলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি আগে সমন্বয় করেন তাহলে সমন্বয় বিবেচনা করবেন, তবে সমন্বয়ের সাথে এই ব্যালেন্সের কিছু তথ্য থাকে সেটাও আপনার মাথায় রাখতে হবে, সেটার সাথে আপনার মিল রেখেই অঙ্কে বসাতে হবে। তো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে সেটা দেখেন বলা হয়েছে যে আগে ছিল দেখেন 2013-এ ছিল আমাদের 62,000, আর এখন দেখেন আমাদের আছে কত 44,000। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কী হয়েছে, হ্রাস পেয়েছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল যদি হ্রাস পাই তাহলে আমরা নিশ্চয়ই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাই, আর সেটা যোগ। তার মানে মনে রাখবেন কারেন্ট অ্যাসেট হ্রাস পেলে যোগ হবে। তার মানে আমরা এখানে লিখবো ডিক্রিজ অ্যাকাউন্টস রিসিভেবল কত 18,000, অর্থাৎ এই 62,000 থেকে 44,000 টাকা বাদ দিলে যেটা আসবে সেটা আমাদের 18,000 আসে, যেটা আমাদের যোগ হবে। এরপর দেখেন ইনভেন্টরি, এটাও একটি কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি ছিল 1,42,000 আর এখন আছে 1,51,450। তাহলে আমাদের দেখতে হবে এই ইনভেন্টরিটা আমাদের কি হয়েছে, মানে ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো ইনক্রিজ হলে যদি যোগ হয় তাহলে ডিক্রিজ হলে যদি যোগ হয় তাহলে ইনক্রিজ হলে সেটা বিয়োগ হবে। তো আমরা এখানে লিখবো ইনক্রিজ ইনভেন্টরি, যেটা আমাদের টাকা হবে 9,450, অর্থাৎ বিয়োগ করলে আমাদের 9,450, যেটাও আমাদের এখানে কি হবে, বিয়োগ হবে। তো এরপরে দেখেন প্রিপেইড এক্সপেন্স, এটাও একটা কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটটা আমরা জানি সবগুলো এখানে আসবে। তো কারেন্ট অ্যাসেট প্রিপেইড এক্সপেন্স আমাদের ছিল 21,000, আর এখানে দেখেন আমাদের আছে 15,280, যেটা আমাদের ডিক্রিজ হয়েছে, মানে কি এক্সপেন্স হয়ে গেছে। তো সেটা নিশ্চয়ই আমাদের এখানে যাবে, তবে এটাও ডিক্রিজ হয়েছে। তো ডিক্রিজ হলে আমাদের সেটা কি হবে, যোগ হবে। তো আমরা লিখব ডিক্রিজ
ইন প্রিপেইড এক্সপেন্স। তো প্রিপেইড এক্সপেন্স আমাদের এখানে বিয়োগ করলে যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো। আমাদের যেটা আসবে হলো 5,720 টাকা। তো আমরা এখানে 5,720 টাকা আমরা লিখি। তো এখানে দেখেন এই সংক্রান্ত একটা সমন্বয় আছে, যদিও এই সমন্বয়টি না থাকতো তাও আমরা এই কাজই করতাম। দেখেন যে অপারেটিং এক্সপেন্স ইনক্লুড মানে অপারেটিং এক্সপেন্সে অন্তর্ভুক্ত আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 42,000, অর্থাৎ যে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করলাম তখন আমাদের যে অপারেটিং এক্সপেন্স ছিল সেখানে আমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে এই 42,000 টাকা ডিপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করিলাম। তার মানে ডিপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করা ছিল বলেই কিন্তু এখানে যাবে। এছাড়াও আরও দেখেন বলেছে অ্যান্ড চার্জ ফ্রম প্রিপেইড এক্সপেন্স অফ টাকা 5,720, এবং ওখানে প্রিপেইড এক্সপেন্স বলেও অন্তর্ভুক্ত ছিল। তার মানে আগে যে আমার প্রিপেইড এক্সপেন্স ছিল সেটা যে এখন এক্সপেন্স হয়ে গেছে, আর সেই এক্সপেন্সই যে ইন অপারেটিং এক্সপেন্সে দেওয়া আছে সেটা এখানে বলে দিয়েছে। যদি বলতো এই সমন্বয়টা যদি না থাকতো তা আমরা এই কাজই করতাম, কিন্তু যদি এই সমন্বয় থাকার পরে যদি বলতো যে এই প্রিপেইড এক্সপেন্স এবং ডিপ্রিসিয়েশন অপারেটিং এক্সপেন্সে অন্তর্ভুক্ত হয়নি, তাহলে কিন্তু কার এখানে যেত না, এটা খেয়াল রাখতে হবে। তার মানে তখন বুঝতাম যে নেট ইনকাম যেটা আছে সেটা থেকে যেহেতু এটা বাদ দেওয়া নেই, মানে অন্তর্ভুক্ত নেই, তার মানে নেট ইনকামের বহির্ভূত এটা, তার মানে এটা আর এখন যাবে না, তাই ভাবতাম। কিন্তু যেহেতু এটা অপারেটিং এক্সপেন্সে অন্তর্ভুক্ত আছে তাই আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, কাজ করতে হবে। এরপরে দেখেন আমাদের প্রিপেইড এক্সপেন্স গেল, ল্যান্ড, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটিভ, বিল্ডিং, এগুলো যায় না। এরপরে অ্যাকাউন্টস পেবল, এটাও একটা কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটিস দেখেন অ্যাকাউন্টস পেবল ছিল 40,000, এখন দেখেন ইনক্রিজ হয়েছে। মনে রাখবেন অ্যাকাউন্টস পেবল যদি ইনক্রিজ হয়, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু যোগ হবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে বিয়োগ হবে। কারণ কি, যে ডিক্রিজ হওয়া মানে পরিশোধ করা, আর পরিশোধ করলে আমাদের কারবার থেকে ক্যাশ চলে যায়, তাই সেজন্য সেটা বিয়োগ। আর এখন যেহেতু এটা ইনক্রিজ হয়েছে তার মানে এটা যোগ, তাহলে আমরা লিখব ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল, যার টাকা হবে 7,730 টাকা, অর্থাৎ বিয়োগ করে যা হবে তাই, এটা আমাদের কি হবে, যোগ হবে। যদি ডিক্রিজ হতো তাহলে এটা আমাদের বিয়োগ হতো। এরপরে বন্ডস পেবল এখানে আসবে না। এরপরে আমাদের সমন্বয়গুলো দেখতে হবে। সমন্বয় দেখেন আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, তো আমরা এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বলে লিখবো। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা একটা নন ক্যাশ এক্সপেন্স, আর এই নন ক্যাশ এক্সপেন্স বলতে যেটার বিপরীতে কখনোই ক্যাশ পেমেন্ট করা হয় না। তাহলে এখন সেটা কি করতে হবে, যেহেতু ক্যাশ পেমেন্ট করা হয়নি আর অপারেটিং এক্সপেন্স হিসেবে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ নেট ইনকাম করার সময় বাদ দেওয়া আছে, তাই এখন কি করতে হবে, সেটা যোগ করতে হবে। আর যোগ করবো আমরা কত, 42,000, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এরপরে দেখেন ল্যান্ড ওয়াজ সোল্ড টাকা, দেখেন এরপরে আমাদের আরও কিছু আইটেম থাকতে পারে, সেগুলো আমরা একটু পরীক্ষা করি। তো সেটা দেখেন আমাদের ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ, যেহেতু এটা ফিক্সড অ্যাসেট এটা এখানে যাবে না। ক্যাশ ডিভিডেন্ড এটা যাবে না। নেট ইনকাম এটা চলে গেছে। ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ, দেখেন ইকুইপমেন্ট ওয়াজ পারচেজড ফর টাকা 95,000, এটাও ফিক্সড অ্যাসেট। এরপরে বলা হয়েছে ইন অ্যাডিশন ইকুইপমেন্ট কস্টিং টাকা 22,000 উইথ এ বুক ভ্যালু অফ টাকা 10,000। বলা হয়েছে যে একটা ইকুইপমেন্ট যার কস্ট প্রাইস 22,000, কিন্তু যেটা বুক ভ্যালু ছিল কত, 10,000। এবং এই মনে রাখবেন এই বুক ভ্যালু থেকেই আমাদের এই যে ফিক্সড অ্যাসেট যেটা আমরা বিক্রি করলাম সেটা বিক্রি করেছি, দেখেন ওয়াজ সোল্ড ফর টাকা 6,000 ক্যাশ। বলা হয়েছে 10,000 টাকার বুক ভ্যালুর একটা ইকুইপমেন্ট আমরা বিক্রি করেছি 6,000 টাকায়। মনে রাখবেন সর্বদাই ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ লস বের করতে হয় তাহলে এই বুক ভ্যালু থেকে করতে হবে, অর্থাৎ বুক ভ্যালু মানে 10,000 টাকা ছিল আর বিক্রি করেছি 6,000 টাকা, তার মানে আমাদের লস হয়েছে। তাহলে সেই লসটা আমাদের এখানে কি করতে হবে, যোগ করতে হবে। মনে রাখবেন নন ক্যাশ এক্সপেন্স এটাও কিন্তু একটা নন ক্যাশ এক্সপেন্স। আর আমি আগেই বলেছি ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লস হয় তাহলে যোগ, আর যদি লাভ হয় তাহলে সেটা বিয়োগ। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু লস হয়েছে তাহলে আমাদের এখানে যোগ, তাই আমরা লিখবো লস অন সেল অফ ইকুইপমেন্ট, লস অন সেল অফ ইকুইপমেন্ট। যেটা টাকা আসবে দেখেন 10,000 টাকা আর বিক্রি করি 6,000 টাকা, তার মানে 4,000, যেটা আমাদের যোগ হবে। তো এবার আমাদের যে কাজটি হবে এই যে অ্যামাউন্টটা আমরা এখানে যোগ বিয়োগ করে বসাবো, আর যেটার পরিমাণ আসবে হলো 68,000। এবার আমরা এই যে এই নেট প্রফিট যেটা আছে সেটার সাথে আমরা এই টাকাটা যোগ করব, যেহেতু যোগ অবস্থায় আছে, আর আমাদের আসবে হলো 1,05,000।
আর এটাকেই আমরা এখানে লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখি নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এবার আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের দ্বিতীয় ধাপে আমরা চলে আসবো। এটা আমাদের যেহেতু 1 নম্বর ধাপ, আমরা সিরিয়াল নাম্বার দিলেও হয় না দিলেও হয়। আমরা এবার 2 নম্বর ধাপ আমাদের সেটি হলো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখি ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো দেখেন এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কী কী যায় আমি আগের ভিডিওতে বলেছি, আবার বলি যে এখানে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট যায়। তবে মনে রাখবেন ফিক্সড অ্যাসেটের বিপরীতে যদি মানে ফিক্সড অ্যাসেটের মাধ্যমে যদি আমাদের কারবার থেকে ক্যাশ চলে যায় তাহলে বিয়োগ, যদি ক্যাশ আসে তাহলে যোগ। অর্থাৎ ফিক্সড অ্যাসেট বিক্রি করলে ক্যাশ আসে, অর্থাৎ ফিক্সড অ্যাসেট তখন ডিক্রিজ হয়, তার মানে ফিক্সড অ্যাসেট ডিক্রিজ হলে যোগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে যোগ, কারণ ইনক্রিজ মানে ফিক্সড অ্যাসেট ক্রয়, আর ক্রয় করলে আমাদের কারবার থেকে টাকা চলে যায়, সেক্ষেত্রে আমাদের সেটা বিয়োগ হবে। তো আমরা এখানে দেখি ফিক্সড অ্যাসেট আমাদের এখানে কি কি আছে, তার সাথে সমন্বয় কি আছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এখানে ল্যান্ড আছে আমাদের 1,05,000 আর 1,30,000। তো এখানে ল্যান্ড সংক্রান্ত কোনো সমন্বয় আছে? দেখেন আছে। ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট বুক ভ্যালু, বলা হয়েছে ল্যান্ড বুক ভ্যালুতেই বিক্রি করা হয়েছে। কত টাকায় বিক্রি করা হয়েছে? হ্যাঁ, বুক ভ্যালুতে, অর্থাৎ যে পার্থক্য এখন এখান থেকে যেটা বের করবো সেটা। তো ল্যান্ড ছিল 1,30,000, এখন আছে 1,05,000, তার মানে আমাদের 25,000 নেই। ওই 25,000ই আমরা কি করেছি, ল্যান্ডটা বিক্রি করেছি। আর ল্যান্ড বিক্রি করলে আমাদের কারবারে ক্যাশ আসে, তার মানে আমাদের এটা যোগ হবে। তো আমরা এটা লিখবো সেলস অফ ল্যান্ড। তাহলে আমরা এখানে লিখি সেল অফ ল্যান্ড। আর যেহেতু এটা ইরাস পাচ্ছে, আর ইরাস পেলেই যোগ। আমরা আরেকটু যে বিষয় খেয়াল রাখি, অ্যাসেট সেটা এখানেই হোক যেখানেই বসুক না কেন, অ্যাসেট ডিক্রিজ হওয়া মানে যোগ, আর ইনক্রিজ হওয়া মানে বিয়োগ, এটা মাথায় রাখবেন। ঠিক কারেন্ট লায়াবিলিটিস এর বিপরীত, যদি ইনক্রিজ হয় যোগ, ডিক্রিজ হয় বিয়োগ। তো আমাদের এখানে সেল অফ ল্যান্ড আমরা দেবো 25,000, যেটা আমাদের যোগ হবে। তো এরপরে দেখেন আমাদের এখানে ক্যাশ ডিভিডেন্ড আমরা এখানে যাবে না, নেট ইনকাম যাবে না, ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ। ইকুইপমেন্ট দেখেন আমি ক্রয় করেছি কত, 95,000। আমাদের ইকুইপমেন্ট ক্রয়ের টাকাটা এখানে দেওয়াই রয়েছে। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু পারচেজ অফ ইকুইপমেন্ট, যদিও আমি এখান থেকে সমন্বয় মিলাবো, তাহলে আমাদের এখানে লিখতে হবে পারচেজ অফ ইকুইপমেন্ট 95,000। যদি আমরা পারচেস করি ইকুইপমেন্ট, তাহলে আমার কারবার থেকে ক্যাশ চলে যায়। অর্থাৎ এই যদি ইকুইপমেন্ট ক্রয় করা হয় তাহলে ইকুইপমেন্ট কারবারে ইনক্রিজ হচ্ছে, আর ইনক্রিজ হলে সেটা বিয়োগ, সেটা তো আমি আগেই বলেছি। এরপরে আমরা দেখেন একটা ইকুইপমেন্ট ছিল যার মূল্য ছিল 10,000 বুক ভ্যালু, এবং যেটা আমি বিক্রি করেছি কত, 6,000। তাহলে যে দামে আমি বিক্রি করেছি সেই দামটাই আমাদের এখানে যাবে। তা আমরা এখানে লিখবো যে সেল অফ ইকুইপমেন্ট। তো এইটা আমাদের কি হবে, যোগ হবে। তাহলে আমরা এখানে লিখি সেল অফ ইকুইপমেন্ট। কিন্তু এখানে মনে রাখবেন সর্বদাই যে দামে বিক্রি হবে সেই দামটাই কিন্তু এখানে আসবে, অর্থাৎ 6,000, এটা আমাদের যোগ হবে। তো আমাদের দেখেন আমাদের মিলানো লাগছে না, কারণ আমাদের ইকুইপমেন্ট যে ক্রয় এবং বিক্রয় দুইটাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সমন্বয়ে। আর যদি এখানে এই বিক্রয়ের পরিমাণটা দেওয়া না থাকতো অথবা ক্রয় যে কোনো একটা দেওয়া না থাকতো, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা সমন্বয় করে এখান থেকে বের করতাম। আর সমন্বয় করে বের করলে আমরা বুঝতাম যে আমাদের এখানে কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা ক্রয় করা হয়েছে, সেটা আমরা একটা থাকলে আর একটা বের করতে পারতাম। তো যেহেতু এখানে আমাদের আর কোনো আইটেম আসবে না, দেখেন ইকুইপমেন্ট চলে গেছে, বিল্ডিং দেখেন যা ছিল তাই আছে, তার মানে এটা আর আসবে না। এরপরে আমাদের এটা কি করতে হবে, যোগ বিয়োগ করে আমরা এখানে টাকা বসাবো। আর যেটা আমাদের ব্যালেন্সটা আসবে 64,000, তবে মাইনাস ফিগার আসবে। আর যেহেতু মাইনাস ফিগার এসেছে তাই আমাদের লিখতে হবে নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখি নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমরা যে তৃতীয় ধাপে চলে আসবো, তৃতীয় ধাপে আমাদের হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখি ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো
তো এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি যায় এটাও আপনার কিন্তু আগে মাথায় রাখতে হবে। এখানে মনে রাখবেন প্রথমত কথা শেয়ার ক্যাপিটাল, তারপরে আপনার হলো প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, কমন স্টক শেয়ার ক্যাপিটাল, ট্রেজারি বন্ড, হ্যাঁ বন্ড, তারপরে আপনার মনে করেন যে মর্টগেজ লোন, হ্যাঁ তারপরে আপনার হলো ট্রেজারি স্টক ইত্যাদি। তো এইগুলোর ফলে যদি কারবারে আপনার ক্যাশ ইনক্রিজ হয় তাহলে যোগ, যদি ক্যাশ ডিক্রিজ হয় তাহলে বিয়োগ। আর আমি আগেই বলেছি লাইবিলিটিস, এটাও যদিও আন্তদায়, এই লাইবিলিটিসগুলো সর্বদাই যেখানেই যাক না কেন যদি ইনক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ডিক্রিজ হয় তাহলে বিয়োগ। তো আমরা এক এক করে শুরু করি। তো প্রথমে দেখেন আমাদের এখানে সমন্বয়ে কিছু আছে, ও আর একটা বিষয় আছে এখান থেকে ক্যাশ ডিভিডেন্ডটা যায়, সেটাও মাথায় রাখতে হবে। যেহেতু ডিভিডেন্ডের ফলে আমার কারবার থেকে ক্যাশ চলে যায়, তাই সেই ডিভিডেন্ডটা আমাদের এখানে যাবে। তো এখানে দেখেন আমাদের 3 নম্বর সমন্বয়, আমাদের সমন্বয়টি বলা হয়েছে ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 15,000। আপনি যদি আগে এখান থেকে করেন তাও হতো, এখান থেকে নিচ্ছি তাও, সেটাও সমস্যা নেই। তো আমাদের এখানে লিখতে হবে পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড। তো আমরা এটা লিখি পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড। তো ক্যাশ ডিভিডেন্ড আমরা 15,000 টাকা ক্যাশ দিচ্ছি, তাহলে আমাদের এখানে 15,000 টাকা বিয়োগ হবে। এরপরে দেখেন আমাদের এখানে ইকুইপমেন্টের বিষয়টা এখানে আর যাবে না, আমাদের ল্যান্ড যাবে না, 1 নম্বর সমন্বয় থেকেও যাবে না। 6 নম্বরে দেখেন বন্ড কনভার্টেড অ্যাট ফেস ভ্যালু বাই ইস্যুইং টাকা 40,000 শেয়ার অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। বলা হয়েছে যে বন্ডটা ইস্যু করা হয়েছে, হ্যাঁ যাদেরকে শেয়ার কেনা হয়েছে তার মানে এক কথায় শেয়ারের বিপরীতে, বন্ডের বিপরীতে শেয়ার ইস্যু করা হয়েছে। মানে যাদের কাছ থেকে আমাদের ঋণটা ছিল, বন্ড ছিল, তাদেরকে আমরা এখন কি করেছি, শেয়ার ইস্যু করেছি। তো তাহলে আমাদের এখানে দুইটা সমন্বয় দেখেন, দুইটাই কিন্তু আমাদের একটা ইনক্রিজ হচ্ছে, একটা ডিক্রিজ হচ্ছে। দেখেন আমাদের বন্ডের মূল্য ছিল 40,000 এবং কমন স্টকও 40,000, তার মানে আমাদের টাকা সেম, কারণ এখানে 1 টাকা করেই বলে দিয়েছে। আর সেই 1 টাকার কথাই কিন্তু আমাদের শুরুতেও ছিল, এই যে কমন স্টক 1 টাকা, তার মানে কমন স্টক যে দাম সে দামেই আমরা বন্ডের বিপরীতে কমন স্টক ইস্যু করছি। তো এই জায়গায় মজার বিষয় হচ্ছে দেখেন যে বন্ডও আমাদের এখানে 30,000 টাকা এই হ্রাস পেয়েছে, হ্যাঁ আর কমন স্টক দেখেন 30,000 টাকা, আমাদের 40,000 টাকা, বন্ড দেখেন আমাদের 40,000 টাকা এখানে হ্রাস পেয়েছে। ঠিক কমন স্টকও দেখেন আমাদের ওই একই 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এটাকে বলা হয় নন ক্যাশ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো নন ক্যাশ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা হলো যে একটার বিপরীতে আর একটা দিয়ে শোধ করা হচ্ছে, এখানে ক্যাশের কোনো আদান প্রদান হচ্ছে না। তো এই জাতীয় আইটেম যদি আমরা অন্তর্ভুক্ত করি তাও হবে, যদি অন্তর্ভুক্ত না করি তাও হবে। কারণ দেখেন যদি অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের বন্ড এর হ্রাস পাচ্ছে, তার মানে এটা বিয়োগ হবে। আর দেখেন আমাদের কমন স্টক এটা ইনক্রিজ হচ্ছে, তার মানে এটা আমাদের যোগ হবে। তাহলে একটা যোগ আর একটা বিয়োগ, বন্ড যেহেতু ডিক্রিজ হচ্ছে এটা বিয়োগ, আর কমন স্টক দেখেন ইনক্রিজ হচ্ছে এটা যোগ। তাহলে একবার যোগ একবার বিয়োগ করলে আমাদের ফলাফলটা একই থাকে এই জায়গায়। সেই জন্য আমরা এই ঝামেলায় এটা যাব না, আমরা এই জাতীয় আইটেম হিসাবভুক্ত করব না। তো আমাদের দেখেন আর কোনো আইটেম আমাদের এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসই নেই। তো এইটাই আমরা এখানে যোগ বিয়োগ করে আমাদের ওই 15,000 মাইনাস ফিগার আসে। আর এটাকে আমরা লিখবো নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখি নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এইবার আমরা এই 3টা ব্যালেন্স আমরা যোগ বিয়োগ করে নিচেই বসাবো। আর যে ক্ষেত্রে দেখেন আমাদের 1,05,000 আর 64,000 মাইনাস এবং 15,000 মাইনাস, হ্যাঁ তো যদি আমাদের প্লাস ফিগার আসতো তো আমরা ইউজ না লিখে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস লিখতাম। যেহেতু এটা মাইনাস, তাই মাইনাসের কারণে আমরা ল্যান্ডের মানে ফিক্সড অ্যাসেটটাও ওই একইভাবে ইউজটা লিখেছি। এটা আমাদের যোগ বিয়োগ করলে আসে আমাদের এখানে 26,000 টাকা আসে। এবার আমাদের যে কাজ, এই যে কারেন্ট অ্যাসেটের একটা আইটেম যেটা ক্যাশ, এটা আমরা কোথাও লিখিনি। ওই ক্যাশের যে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ আগের বছরের ওই ব্যালেন্সটা আমরা এখন এখানে যোগ করব। আর এটাকে আমরা লিখবো যে নিট ইনক্রিজ ইন ক্যাশ। এই যে এই 26,000কে আমরা এটা আগে লিখে নিই, নিট ইনক্রিজ ইন ক্যাশ। এর সাথে আমরা বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করব। তাহলে আমরা লিখি বিগিনিং ক্যাশ ব্যালেন্স, বিগিনিং ক্যাশ ব্যালেন্স। তো বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমাদের 45,000, আর যেটা যোগ করলে আমাদের এখানে আসবে হলো 71,000, আর যেটা আমাদের এই ইন্ডিং ব্যালেন্স অর্থাৎ পরের সালের ক্যাশের ব্যালেন্সের সাথে মিলে যাবে। আর আমরা এটা লিখবো ইন্ডিং ক্যাশ ব্যালেন্স, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স।
এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তবে এখানে কিছু নোট বা ওয়ার্কিং বা এগুলো যদি আপনাদের থাকে তো অবশ্যই সেটা আপনারা নিচেই করে দেবেন। আমি সময় বাঁচানোর জন্য আপনাদের ওইটা করে দিলাম না, আপনারা বই থেকে দেখে নিন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।